গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা। আর দেখো আমার আর আমার সোনা মায়ের দুজনেরই কিন্তু ঘুম ভেঙে গেছে। তো এখন সোনামাকে প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠিয়ে, মানে ঘুম থেকে তো অনেকক্ষণ আগেও উঠে গেছে, তো শুয়েছিল, তো বিছানার থেকে উঠিয়ে প্রত্যেক দিনের মতন সোনামাকে আমি একটু আদর করে নেব। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর যদি সোনামার সাথে এইভাবে না খেলি বা ওকে যদি একটু আদর না করি, তাহলে কিন্তু মনটা একদমই ভালো থাকে না। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন সোনামায়ের মামা বাড়িতে, তারপর আবার সোনামা নিজের বাড়ি ফিরে যাবে। সোনামা তো এখন আর কিছু বোঝে না যে মামা বাড়ির থেকে বাড়ি গেলে মন খারাপ লাগে বা বাড়ি থেকে মামা বাড়ি এলে মন খারাপ লাগে, কিন্তু সোনামায়ের মা তো বোঝে। তাই সোনামায়ের মায়ের মনটা একটু খারাপ, একটু না অনেকটাই খারাপ। দেখতে দেখতে কিভাবে যে 3 মাস পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো দেখো এদিকে সোনামা শুয়ে আছে, আর বাইরে দেখো মনে হচ্ছে যেন ঝড় উঠেছে, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর আমাদের বাড়ির পেছনটাতে এত গাছপালা আছে, একটু হাওয়া দিলে না আমাদের রুমগুলো খুবই ঠান্ডা হয়ে যায়। আর আজকের ঠান্ডাটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি আছে, মনে হচ্ছে যেন হাড় কাঁপুনি ঠান্ডা। আর এই হাওয়ার মধ্যে তো আর ছাদে যেতে পারবো না, কারণ ছাদে না খুবই ঠান্ডা লাগছে। তাই সোনামাকে নিয়ে বাইরে চলে এসেছি, মানে আমাদের এই বাড়ির সামনেটাতে দাঁড়িয়ে আছি। আর এখানে না খুবই রোদ আসে, আর এই রোদটা না খুবই ভালো লাগে নিতে। আর তোমরা তো জানোই আমার সোনামা ঠিক কতটা রোদ নিতে ভালোবাসে। তাই সোনামাকে নিয়ে এখন এইখানেই দাঁড়িয়ে আছি। তোমরা খবরের কাগজে বা নিউজে দেখেছো কিনা জানি না, তবে কিছুদিন ধরে একটা নিউজ কিন্তু খুবই আসছে। এটা হচ্ছে HMPV ভাইরাস। আর শোনা যাচ্ছে এই ভাইরাস নাকি সদ্যজাত শিশু থেকে শুরু করে 5 বছর পর্যন্ত বাচ্চাদের আর বয়স্ক মানুষদের বেশি ধরা পড়ছে। যদিও জানি না এইটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। আবার ফেসবুকেও দেখলাম যে আমাদের ভারতেও নাকি এই ভাইরাস ছড়িয়ে গেছে। তো কালকের একটা ভিডিওতে আমি দেখলাম যে না, এই ভাইরাস ভয়ের কিচ্ছু নেই। তবে ফেসবুক খুললে কিছু কিছু নিউজে দেখছি সবাই এমন করে বলছে যেন কতই না মারাত্মক এই ভাইরাসটা। সবাই বলছে নাকি করোনা ভাইরাসের মতন আবার সেই প্রথম থেকে লকডাউন পড়বে। তবে কালকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে একজন দাদা বলেছে, আর ওই দাদাটা হচ্ছে একজন ডক্টর। তো ওই দাদাটাই বলেছে যে এই HMPV ভাইরাস থেকে নিজের সন্তানকে কিভাবে রক্ষা করব। দেখো এই ভাইরাস কিন্তু ভয়ের সেভাবে কিচ্ছু নেই। তুমি যদি নিজে ঠিক মতো থাকো তাহলে কিন্তু তুমি তোমার সন্তানকে রক্ষা করতে পারবে। আর দেখবে আমাদের কিন্তু যখন শীত থেকে হঠাৎ করে গরম পড়ে, তখন দেখবে হঠাৎ করে আমাদের বলো বাচ্চাদের বলো সবারই কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়। আবার যখন এই গরম থেকে শীত পড়ে তখনও কিন্তু সবারই শরীর খারাপ হয়। মানে যখন সিজন চেঞ্জ হয় তখন কিন্তু সবারই শরীর খারাপ হয়। শুধু যে ছোট বাচ্চাদের বা বয়স্ক মানুষদেরই হচ্ছে এমনটা নয়, কিন্তু আমাদেরও হচ্ছে যখনই আর কি সিজন চেঞ্জ হচ্ছে। আর এই ভাইরাসের লক্ষণ বলছে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। দেখো সিজন চেঞ্জ হলে তো আমাদের এইরকমই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা তো লেগেই থাকে, তাই না? তবে যাই হোক এই ভাইরাসের ভয়ের কিচ্ছু নেই। সবাই নিজে সচেতন থাকো, তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাকে রক্ষা করতে পারবো। বেশি কিছু না, বাইরে যখনই আমরা যাই না কেন বাড়িতে এসে প্রথমে আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে হাতে স্যানিটাইজার নিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে কোলে নেওয়া বা বাচ্চাকে ছোঁয়াটা দরকার। আর এই সময়টাতে বাচ্চাকে নিয়ে বাইরে না যাওয়াটাই বলবো ভালো, কারণ বুঝতেই পারছো বাচ্চাদের শরীরে কিন্তু সেই ইমিউনিটি পাওয়ারটা কিন্তু থাকে না। তাই যে কোনো ভাইরাসই বলো বা যা কিছুই হোক না কেন বাচ্চাদের আগে বেশি ইফেক্ট পড়ে। তাই একটাই কথা বলবো, এই সময়টাতে বাচ্চাকে বেশি বাইরে না নিয়ে যাওয়াটাই ভালো হবে। আর নিজেরা একটু সচেতন থাকা দরকার, তাহলেই কিন্তু দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে যাই হোক ভয় কিন্তু কেউ একদমই পেও না। তবে সত্যি বলতে আমি যে ভয় পাইনি এমনটা নয়। প্রথমে যখন ফেসবুকে এই কথাটা শুনেছিলাম HMPV ভাইরাস নিয়ে, যে বেশি সদ্যজাত শিশু থেকে শুরু করে নাকি 5 বছরের বাচ্চাদের হচ্ছে, তখন কিন্তু সর্বপ্রথম আমার সোনামায়ের মুখটাই চোখের সামনে ভেসে আসে যে আমার সোনামাও তো সেই সদ্যজাত শিশু, তাহলে আমি কি করব।
আর সবথেকে বড় কথা জানো তো, করোনার সময়গুলো এমনভাবে পার করেছি যে আবার সে আতঙ্কিত হয়ে উঠেছিলাম যে কি করব, আবার সেই লকডাউন দেবে। আর সদ্যজাত শিশু বলছে মানে সোনামাকে কেমন করে রাখবো। আমরা বাইরে না গেলেও তো সোনামায়ের বাবা, সোনামায়ের দাদান সবাই তো বাইরে যাচ্ছে, তাহলে কি হবে। মানে সত্যি কথা বলতে এই 2-3 দিন না আমি অতিরিক্ত চিন্তা করে নিয়েছিলাম। তারপরে যখন কিছু মানে আর কি ভিডিও দেখলাম, মানে আর কি ডাক্তাররা করেছে, তাদের ভিডিও দেখে মনে কিন্তু অনেকটাই শান্তি হয়েছে। তবে একটা জিনিস বলবো, ফেসবুকে দেখবে কিছু নিউজের চ্যানেল আছে, তারা কিন্তু এমনভাবে আতঙ্কিতভাবে বলে, মানে দেখেই না গাগুলো শিউরে ওঠে। যাই হোক, ভয় একদমই পেও না। আমিও কিন্তু প্রথমে ভয় পেয়েছিলাম, তারপরে কিন্তু আমিও নিজে সচেতন হয়ে গেছি যে আমাকে কেমন করে সোনামাকে রাখতে হবে, নিজেকে কেমন করে রাখবো যাতে আমার সোনামা ভালো থাকে, সেই সবই আর কি কথা মাথায় আসছে। তোমাদেরকেও আমি একটাই কথা বলবো, এখন কিন্তু তোমরা নিজেরাও সচেতন থাকো, আর বাচ্চাদেরকেও কিন্তু তোমরাই রক্ষা করো। এইটুকু শুধু বলবো যে এই সময়টাতে কেউ বাইরে যেও না, আর নিজের সন্তানকে নিজেই খেয়াল রেখো। আজকে কিন্তু সোনামায়ের জিভটা পরিষ্কার করে দিয়েছিলাম, আর যেভাবে আমি জিভ পরিষ্কার করি ঠিক সেইভাবেই জিভটা পরিষ্কার করেছি, মানে উষ্ণ গরম জল আর তার মধ্যে একটা সুতির কাপড়। তো সোনামায়ের জিভটা পরিষ্কার করে দেবার পরে দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকে আর সোনামাকে স্নান করাইনি, যেহেতু তোমরা সকালে দেখলে বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছিল, তাই সোনামাকে ভালো করে সর্ষের তেল মালিশ করে দিয়েছি আর গাটা একটা কাপড়ে মুছে দিয়েছি। আর তারপরে সোনামাকে জামা কাপড় পরিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি। আর তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে গেছি, আর দেখো আমি ভাবলাম সোনামের কাপড় চোপড়গুলো কাচবো, কিন্তু আমার মা বসে পড়েছে সোনামের কাপড় চোপড়গুলো কাচার জন্য। তো যাই হোক, মা সোনামের কাপড় চোপড়গুলো কাচছিল, আর আমি তাকে সোনামাকে কোলে নিয়ে বসেছিলাম। তোমরা আর কিছুদিন পরেই আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পাবে, মানে আমি তো আর কয়েকদিন পরেই চলে যাব। আর আমি জানি এখন হয়তো আমার ভিডিওগুলো দেখতে অনেকেরই বিরক্ত লাগবে, কারণ বাবার বাড়িতে তো সেভাবে কোনো কাজবাজ নেই, যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তবে আর মাত্র কয়েকদিন পরেই আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, তো সেখানে তো মোটামুটি টুকটাক হলেও তো কাজবাজ করতেই হবে। তো সোনামাকে সামলে রেখে কিভাবে কাজবাজ করছি, নিজের সংসারটাকে সামলে উঠছি, সেই সবই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে যে 3 মাস এইভাবে পেরিয়ে যাবে একদমই ভাবতে পারিনি। আমার কিন্তু বাবার বাড়ি আসা প্রায় কিছুদিন কম 3 মাস হয়েই গেল। পুরোপুরি 3 মাস পর আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। যাই হোক, এই 3 মাস কিন্তু খুবই ভালো কেটেছে। জানি যাওয়ার সময় অনেকটাই বুকে কষ্ট নিয়ে যেতে হবে, তবে কি আর করা যায়, যেতে তো সে হবেই, তাই না? কিছু তো করার নেই, আর হাতে তো কোনো অপশনও নেই যে সেই অপশনটাই চয়েস করব। যাই হোক, কিছু আর করার নেই, যেতে তো হবেই আর কি নিজের সংসারে। তবে আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে কিন্তু তোমরা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পাবে। আবার সেই আমার সাথে আমার শাশুড়ি মায়ের কাজবাজ, আমার শ্বশুর মশাইয়ের কাজবাজ, তোমাদের দাদাভাইকে জানি না ভিডিওতে আনতে পারবো কি না, তবে যাই হোক নিজের মতো করে চেষ্টা করব যাতে তোমাদের দাদাভাইও আমার ভিডিওতে আসে। যাই হোক, আর একটু অপেক্ষা করো, তারপরে কিন্তু তোমরা আমার কিছুদিন পরে দেখতে পাবে শ্বশুরবাড়ির ভিডিও। মা যে কাপড়গুলো কেচে দিয়েছিল সোনামায়ের, সেইগুলো আর কি ছাদে নিয়ে চলে গিয়েছিলাম। মা বলছিল যা তুই গিয়ে মেলে দিয়ে আয়, আমি আর পারছি না, তাই আর কি গিয়ে পরে দেখো কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করে একেবারে উপরে চলে এসেছি, মানে ছাদে আর কি। আর ছাদে এসেছি কারণ এই যে সোনামায়ের সমস্ত কাঁথাগুলো তুলে নেব। আর সোনামা এখন নিচে আমার বাবার কাছে আছে, বাবার কাছে রেখে এসেছি। বাবা বললাম তুমি একটু দেখো, আমি তাকে ঝটপট করে যাই, কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। আর এখন ঘড়িতে বাজে 1:45, তো আমার খাবার খাওয়া হয়ে গেছে। কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে গুছিয়ে বাগিয়ে রেখে তারপর সোনামাকে ঘুম পাড়াবো। দেখি যদি ও ঘুমোয় খুবই ভালো। তা আজকে এত ঠান্ডা লাগছে যে কি বলবো, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। তো দেখো আমি চাদর যে নিয়ে এসেছি, চাদরটা গায়ে দিয়ে আছে, তাতেও আমার ঠান্ডা লাগছে। চলো বেশি বকবক করবো না, কারণ বাবাও এখন খাবার খায়নি, বাবাও খাবার খাবে। ঝটপট করে কাপড়গুলো তুলে নিই, একেবারে ছাদেই গুছিয়ে নেব, না একবার নিচেই নিয়ে চলে যাবো, কারণ সোনামা একা আছে তো, আর বাবাও ধরো খেতে যাবে। তো চলো, কাপড়গুলো নিতে অসুবিধা হচ্ছে, কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে নিচে যাই।
তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই প্রত্যেক দিন আমাকে একটা কমেন্ট করছো, সেটা হচ্ছে দিদি ভাই সোনা মায়ের 4 মাসের ওজন কত হয়েছে। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার কিন্তু এখনও সোনা মায়ের ওজনটা করা হয়নি। আমি লাস্ট সোনা মায়ের ওজন করেছিলাম 2 মাসে। তবে আমি শ্বশুরবাড়ি গিয়েই কিন্তু সর্বপ্রথম আমার একটাই কাজ হচ্ছে যে সোনা মায়ের ওজন করানো। আর আমাদের কিন্তু বাড়িতে এসে সোনা মায়ের ওজন করে দিয়ে যায়। তো আমি গিয়ে পরে দিদিকে ডাকবো আর প্রথমে কিন্তু সোনা মায়ের ওজনটা করাবো। কারণ আমারও না জানতে ইচ্ছে করছে যে আমার সোনা মায়ের ওয়েটটা ঠিক কেমন বেড়েছে, বা ওর খাবার খেয়ে কি ঠিকঠাক কাজে দিচ্ছে কি না। অবশ্যই আমারও তো জানতে ইচ্ছে করে, তাই না? তবে যাই হোক, বাবার বাড়িতে কিন্তু ওজন করা একদমই হয়নি। তবে শ্বশুরবাড়ি গিয়ে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সোনা মায়ের ওজন করানো। কটা দিন তোমরা অপেক্ষা করো, তারপরে জানতে পারবে আমার সোনা মায়ের ঠিক কত ওজন হয়েছে। মানে সোনা মায়ের জন্ম সময় যে ওজনটা হয়েছিল আর 4 মাসে ঠিক কত ওজন, মানে কতটা ওজন আমার সোনা মায়ের বেড়েছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, ছাদে গিয়ে আমি যে কাপড় চোপড়গুলো গুছিয়েছি সেগুলো তো এখন নিচে নিয়ে চলে এসেছি। তো এক এক করে সমস্ত কাপড় কিন্তু গুছিয়ে নিলাম। তারপরে দেখো, খাবার খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। খাবার খাওয়ার পর এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আমার হাতটা দেখো তো কেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তাই না? আসলে এটা কেন হয়েছে জানো তো, ওই যে রোদে সবসময় বসে থাকি না সোনামাকে নিয়ে, তাই আর কি দেখো হাতটা কেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। মানে হাতটা আমার নিচের দিকটা পুরো কালো স্পট পড়ে গেছে। আর এদিকে দেখো, বিকেলে আমার সোনামা ঘুম থেকে উঠেছে। আর তোমরা তো জানোই সোনামাকে এখন হিসু করালে ও কিন্তু হিসু করে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে আমার মা কিন্তু সোনামাকে হিসু করানোর চেষ্টা করছে। আর সেই চেষ্টায় কিন্তু আমার মা সফলও হয়েছে। তারপরে আর কি সোনামাকে দেখো সোয়েটার, টুপি, ওর যা যা আছে সব কিছু শীতের জিনিস পরিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি সোনামায়ের সাথে গল্প করছিলাম। সোনামা জানো তো পেছন ফিরে নিজের মতো করে হাসছিল। আমি যেহেতু ওর সাথে কথা বলছিলাম আর ওর মুখে না ফু দিচ্ছিলাম, তো ও তো সামনের দিকে মুখটা ঘোরাতে পারছে না, তাই আর কি পেছন ঘুরে হাসছিল। সোনামায়ের সাথে জানো তো এইভাবে হাসি মাতনি করতে কী যে ভালো লাগে, আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমাকে না কদিন ধরে সবাই কমেন্ট করছে, দিদি ভাই তুমি তোমার প্রেগনেন্সিতে ঠিক কত টাকা খরচা হয়েছিল সেটা নিয়ে একটা ভিডিও করো। তবে আমি চেয়েছিলাম যে এইসব ভিডিও না বানানোটাই ঠিক হবে, তাই আর কি ইগনোর করে গেছি। তো এই কিছুদিন ধরে এত কমেন্ট আসছে এই রিলেটেড ভিডিও নিয়ে। তো তোমরাও কি জানতে চাও যে আমার প্রেগনেন্সিতে ডাক্তার দেখানো থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ঠিক কত টাকা খরচা হয়েছে, সেই নিয়ে একটা ভিডিও আসুক। তাহলে কিন্তু এই ভিডিওর নিচে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো যারা যারা আর কি জানতে চাও। তাহলে পরের ভিডিওতে আমি শেয়ার করব আমার প্রেগনেন্সি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ঠিক কত টাকা খরচা হয়েছে। চলো তোমরা এখন কমেন্ট করতে থাকো আর আমি তাকে আমার ভিডিওটা শেষ করলাম।